আন্দোলনের কথা যখনই আসে, বাংলাদেশের যখনই কোনো জরুরি প্রয়োজন হয়েছে, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় ঝাঁপিয়ে পড়েছে। ঠিক যেমনটা 52 ভাষা আন্দোলনের কথা বলি, আমরা গণঅভ্যুত্থানের কথা বলি 69-এর, সব জায়গায় কিংবা সব মুক্তিযুদ্ধের আন্দোলনে। কথা বলি। আপনার দৃষ্টিতে যদি সেই সময়ের কথাগুলো একটু আমাদেরকে স্মরণ করিয়ে দিতেন আজকে। আমাদের সময়টা ছিল স্বর্ণযুগ। আমরা 60 দশকের প্রথম দিকে ছিলাম, সলিমুল্লাহ মুসলিম হলে থাকতাম এবং পড়াশোনা করতাম, এবং আমার রাষ্ট্রবিজ্ঞান ছিল আমার সাবজেক্ট। তখন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান এত উঁচুতে ছিল যে বিদেশ থেকে অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করার জন্য আসতো। এই যে মালয়েশিয়া যে এখন এত উন্নত, এই মালয়েশিয়ার ছাত্রছাত্রীরাও আমাদের এখানে আসতো পড়াশোনা করার জন্য। এবং তখন ছাত্রছাত্রীর সংখ্যা ছিল অনেক কম। সেই সীমিত পরিধিতে আমাদের যারা শিক্ষক ছিলেন তাদের পড়াশোনা করানোটাও ছিল সহজ। তখন এত বাস্তবতা ছিল না যে একজন শিক্ষককে অন্য কিছু সাইড না করলে তার তো সংসার চালানো যাবে না, কিন্তু এখন বাস্তবতা ভিন্ন। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং সাবেক সভাপতি রকিবউদ্দিন আহমেদের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। আজ 1 জুলাই এবং আজকের এই বিশেষ দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিবসের শুভেচ্ছা আপনাকে। ধন্যবাদ তোমাকে। আমি অনুষ্ঠানের প্রথমেই স্মরণ করব যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে যারা লবি করেছে। তার কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকায় প্রতিষ্ঠিত না হোক, এর ব্যাপারে একটা স্ট্রং লবি তখনই কাজ করছিল, নানানভাবে নানান কটু কথা বলে। কিন্তু অবশেষে 1921 সালে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র কয়েকটি বিভাগ এবং কয়েকজন ছাত্রছাত্রী, এবং প্রথম দিকে ছাত্রীও ছিল না, কয়েকজন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে। সেই যাত্রার ধারাবাহিকতায় বাঁকে বাঁকে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সাবেক ছাত্রছাত্রী, তাদের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ বিশাল এক মহীরুহতে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয়, এবং আজকে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল এমনি একটি কাকতালীয় যে এই জুলাই মাসে 2024 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, এমনকি শিক্ষকদের নেতৃত্বে এবং উপস্থিতিতে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন হয়, এবং শেষ পর্যন্ত সেই ফ্যাসিস্ট সরকারকে তারা হটাতে সক্ষম হয়। এই জুলাইটিও আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি ল্যান্ডমার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে প্রায় 40,000 ছাত্রছাত্রী পড়াশোনা করে, এবং অনেক অনেক শিক্ষক আছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা পৃথিবীর এমন কোনো স্থান নাই যেখানে তাদের বিচরণ নেই। এই যে এত সংযোগ আমাদের প্রত্যেকটি রাজনৈতিক বাঁকে কিংবা সামাজিক যে আন্দোলনগুলো হয়েছে সেইখানটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, সেটা অনস্বীকার্য। তো বর্তমান সময়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে জ্ঞান গরিমার জায়গাটি ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা শিক্ষার্থীদের যে আসলে জয় জয়কার ছিল, সেটিকে এখন আমরা অব্যাহত রাখতে পেরেছি, কিংবা শিক্ষার অবস্থাটা আসলে কতখানি আমরা ধরে রাখতে পেরেছি, যুগোপযোগী করতে পেরেছি? না, শিক্ষা তো প্রত্যেক দিনই উন্নতি হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এবং ডিজিটালাইজড হচ্ছে, এটা তো স্বীকার করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কি তাল মেলাতে পারছে? অবশ্যই তাল না মেলালে তারা কেমন করে এই পর্যায়ে এসছে। এখনও তো সব ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং যারা সমালোচনা করে তাদের সমালোচনাটা যদি তারা কম্পেয়ার করে 1921 সালের সাথে, তাহলে তো হবে না। তখন লিমিটেড ছাত্র ছিল, লিমিটেড শিক্ষক ছিল, লিমিটেড পরিধি ছিল। সেই পরিধি তো এখন নাই।
এখন তো বিশাল, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নানা প্রতিবন্ধকা এবং নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই পর্যায়ে নিয়ে আসছে। কিন্তু বর্তমানে একটা বিতর্ক তৈরি হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যাপ্ত পরিমাণে গবেষণার পরিস্থিতি তৈরি করতে পারছে না, সুযোগ দিতে পারছে না, কিংবা গবেষণাগুলো যেখানে হচ্ছে সেখানটাতেও অনেক রকমের ঝামেলার সম্মুখীন তারা হচ্ছে। এটা কি আসলে সত্য? আপনার কি এটা মনে হয়? সত্য, কিন্তু একটা বাস্তবতায় আমাদের আসতে হবে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দেই। দিল্লিতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, সেখানে গবেষণার জন্য যে টাকা দেওয়া হয় সরকার থেকে, সেই টাকার 1/4 ভাগও ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা পুরো বাংলাদেশের যে পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তারা গবেষণার জন্য তারা পায় না। এই বিদেশে যে সুবিধাটা হয় গবেষণার জন্য, তাদের এক্স অ্যালামনাই যারা বা যারা সমাজে নামকরা, তারা তাদের অনেক কিছু ওই বিশ্ববিদ্যালয়ের এন্ডাওমেন্ট ফান্ডে তারা দান করে থাকে। কিন্তু আমাদের এখানে সেই মানসিকতা শুরু হয়েছে, কিন্তু এখনও সেই পর্যায়ে আসে নাই, এবং আমি আশা করি সেই পর্যায়ে আসবে। এবং এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই তারা নিজেরা গবেষণার জন্য তারা ব্যক্তিগত উদ্যোগে তারা ফান্ড জোগাড় করে, এবং সরকারও করে। এবং তবে মাঝখানে এটা একটা ছেদ পড়েছিল। আপনি যেভাবে বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরনো অ্যালামনাই যারা আছেন তারা বর্তমানে সগর্বে তাদের নিজস্ব অবস্থানকে যেমন সুদৃঢ় করেছে, তেমনি বিশ্ববিদ্যালয়ের নামও উজ্জ্বল করেছে। এবং আপনি তো দীর্ঘদিন ধরে বাংলা ভিশনের একটা অনুষ্ঠান উপস্থাপনা করতেন, সৌরভে গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং সেই প্রোগ্রামটিতেও আমরা দেখেছি যে সফলতার অনেক গল্প ছিল। এবং ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত যে শিরোনামে আমরা সবসময় তাকে অভিহিত করে থাকি, সেইখানটাতে তারা সে একটা সুন্দর অবস্থানে ছিল। কিন্তু এখনকার সময়ে সে র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেই, বরং অনেকখানি পিছিয়ে গেছে। এটাকে আবারও ফিরে আনার জন্য আমরা কি করতে পারি? ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকার এ ব্যাপারে সচেষ্ট, এবং তারা কাজ করে যাচ্ছে। আশা করি আমাদের র্যাঙ্কিং কিছুদিনের মধ্যেই আবার ফেরত আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যখন আসে তখন আমাদের শিক্ষার সামগ্রিক অবস্থার একটা চিত্র আমরা দেখতে পাই। কিন্তু এই শিক্ষার চিত্রটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নয়। শিক্ষা তো আসলে সারা বাংলাদেশ ব্যাপী যত শিক্ষার্থী আছে, লক্ষ লক্ষ শিক্ষার্থী, তাদেরও আসলে জীবনমান উন্নয়নের প্রয়োজন আছে, শিক্ষার মান উন্নয়নের প্রয়োজন আছে। আপনার কি মনে হয় যে বর্তমানে শিক্ষা ব্যবস্থায় আমরা আসলে কিভাবে কাজ করতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আরো একটু সুন্দরভাবে করার জন্য? সে ব্যাপারে তো পদক্ষেপ দিচ্ছে সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সবাই পড়তে চায়, এই কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে যে চাপটা আসে, তাদের সিট কম কিন্তু প্রার্থী অনেক অনেক বেশি, এই বাস্তবতাটাও আমাদের মাথার মধ্যে রাখতে হবে। এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শাখা আছে। তাদের সাথে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বর্তমান যারা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ তারা যৌথভাবে চেষ্টা করে, তারা অবশ্যই আমাদের যে হারানো যে আমাদের গৌরব, সে গৌরব আবার যথাশীঘ্র ফেরত আসতে পারে। এবং এমন একটি বিষয় যে বর্তমান যে সরকার, এই সরকারে অধিকাংশই যারা মন্ত্রীবর্গ আছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী। এমনকি তো এই যে আমাদের পাওনা, যে সরকারই আসুক সেই সরকারে ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই আছে।
শিক্ষার বিষয়, জীবনমান উন্নয়নের বিষয় যখন আসে তখন নারী সমতার একটা বিষয়ও আমাদের সবার সামনে আসে এবং বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের একটা জেন্ডার ডিসক্রিমিনেশনের মধ্যে আমাদেরকে যেতে হচ্ছে বা এখনও সেটার সমাধান আমরা পুরোপুরি পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয় বা সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় নারীদের আপনি কিভাবে দেখছেন এই মুহূর্তে? নারীরা কি আসলেও সমতা নিশ্চিত করতে পারছে? বা অনেক 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 আমরা যখন পড়তাম 60 দশকের প্রথম দিকে, তখন নারী শিক্ষক ছিল হাতে গোনা। তখন আমি আমি একটা ছোট্ট উদাহরণ দেই। প্লিজ। আমরা যখন পড়তাম তখন আমরা ক্লাসের সামনে বারান্দায় আমরা যে দেখতাম যে নারী শিক্ষার্থী যারা আছে তারা অপেক্ষা করছে কখন শিক্ষক ক্লাসে ঢুকবে, এবং ওই শিক্ষকদের সাথে তারা ক্লাসের মধ্যে ঢুকতো। কিন্তু এখন জিনিসটা সম্পূর্ণ উল্টো। এখন ছেলেরা অপেক্ষা করে কখন শিক্ষকরা ভেতরে ঢুকবেন। তেমনিভাবে এখন প্রত্যেকটা বিভাগে আমাদের নারী শিক্ষক আছে, এবং সব থেকে বড় কথা হলো যে প্রশাসনে ভাইস চ্যান্সেলর নারী, এমনকি অন্যান্য পদেও নারী, ডিপার্টমেন্টাল চেয়ারম্যান সেখানে নারী। এখন আর ওই অসমতা নাই, বঞ্চনাও নাই। আমরা তো বর্তমানের কথা বলছিলাম, বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়ের আসলে কতখানি উন্নয়ন প্রয়োজন বা আমরা কিভাবে কাজ করতে পারি এই বিষয়ে বিস্তর আলোচনা হচ্ছিল। আমরা একটু পেছনে ফিরে যেতে চাই। আন্দোলনের কথা যখনই আসে, বাংলাদেশের যখনই কোনো জরুরি প্রয়োজন হয়েছে তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় ঝাঁপিয়ে পড়েছে। ঠিক যেমনটা বায়ান্নর ভাষা আন্দোলনের কথা বলি, আমরা গণ অভ্যুত্থানের কথা বলি 69-এর, সব জায়গায় বা সব মুক্তিযুদ্ধের আন্দোলন। কথা বলি, আপনার দৃষ্টিতে যদি সেই সময়ের কথাগুলো একটু আমাদেরকে স্মরণ করিয়ে দিতেন আজকে। সেই সময়ের কথা হলো যে আমাদের সময়টা ছিল স্বর্ণযুগ। আমরা 60 দশকের প্রথম দিকে ছিলাম, সলিমুল্লাহ মুসলিম হলে থাকতাম এবং পড়াশোনা করতাম, এবং আমার রাষ্ট্রবিজ্ঞান ছিল আমার সাবজেক্ট। তখন আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান এত উঁচুতে ছিল যে বিদেশ থেকে অনেক ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করার জন্য আসতো। এই যে মালয়েশিয়া যে এখন এত উন্নত, এই মালয়েশিয়ার ছাত্রছাত্রীরাও আমাদের এখানে আসতো পড়াশোনা করার জন্য। এবং তখন ছাত্রছাত্রীর সংখ্যা ছিল অনেক কম। সেই সীমিত পরিধিতে আমাদের যারা শিক্ষক ছিলেন তাদের পড়াশোনা করানোটাও ছিল সহজ। তখন এত বাস্তবতা ছিল না যে একজন শিক্ষককে অন্য কিছু সাইড না করলে তার তো সংসার চালানো যাবে না। কিন্তু এখন বাস্তবতা ভিন্ন। বাস্তবতা যে ভিন্নতার কথা বলছেন সেটি আসলে কোন কোন দিকে ভিন্ন? না, একটা জিনিস তো করতেই হবে। তুমি যেরকমভাবে শুরুতে বললে এখন জিএনজি, এরপরে হবে আলফা, তো সুতরাং আমাদের সময়কার সঙ্গে তো এটাকে তুলনা করা যাবে না। আমরা যারা চলে গেছি আমাদের এখন কাম্য থাকবে যে আমাদের আগামী প্রজন্ম যাতে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের গৌরবকে তুলে রাখতে পারে, ধরে রাখতে পারে, এবং প্রত্যেকটি গঠনমূলক আন্দোলনে তারা অগ্রণী ভূমিকা পালন করে। জেন জি তো এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে এবং জেন আলফার সময়টাতে আর সামান্য কিছুটা গ্যাপ আমরা পাবো, এবং সেই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজাতে হবে যাতে তাদেরকে আমরা আকৃষ্ট করতে পারি। আপনার কাছে জানতে চাই, জেন জি বা জেন আলফা যারা আগামীতে আসবে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমি শুনেছি যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে 25 বছরের একটা কর্মসূচি নিয়েছে এই জিএনজি এবং আলফাকে মাথায় রেখে, এবং সেইটারই ধারাবাহিকতায় তারা একটা বিশাল কর্মসূচি নিয়েছে, যেখানে আছে গবেষণা, যেখানে আছে দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায়, যেখানে আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে বিভিন্ন ইমারত, এই ইমারতগুলো আনপ্ল্যান্ড অবস্থায় নির্মাণ করার কারণে বিদেশে যেরকম বিশ্ববিদ্যালয়গুলোর একটা সৌন্দর্য প্রকাশ পায়, এখানে সেটা পাচ্ছে না। তো সেইগুলোকে নিয়েই তারা সামনের দিকে এগোচ্ছে, এবং আমরা
যারা প্রাক্তন ছাত্র, আমরা আশা করব আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা বাইরে আছেন তারা এবং যারা বাংলাদেশে আছেন তারা এগিয়ে আসবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করার ব্যাপারে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসবার জন্য। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। সবশেষে দর্শকদের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস নিয়ে যদি কিছু বলার থাকে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে তারা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান সূচি তারা পালন করছে এবং আমি অনুরোধ করব যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী তারা যেন আজকে এই অনুষ্ঠানগুলোতে, কারণ এই অনুষ্ঠানটা সকাল থেকে রাত পর্যন্ত পরিচালিত হয়, সেইখানে যেন তারা অংশগ্রহণ করে এবং করলে তাদের মধ্যে আবার সেই আগের কথা মনে পড়বে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। বিখ্যাত দার্শনিক জা পল সার্ত্রের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মানুষই মানুষের ভবিষ্যৎ, মানুষের বিকাশই মানুষের অস্তিত্ব, মানুষ তার নিজের অস্তিত্বের জন্য দায়ী, স্বীয় কর্মকাণ্ডের যোগফল ব্যতীত সে আর কিছুই নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ 4টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।